তিব্বত সীমান্তে হ্রদ ভেঙে ফের ঢলের শঙ্কা। বৈরী পরিস্থিতিতেও চলছে উদ্ধার তৎপরতা। প্রাণহানি বেড়ে 475। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর 7 জনের জানাজা সম্পন্ন। পারিবারিক কবরস্থানে দাফন। রাজধানীর বাজারে মাছ, মাংস, ডিমের দর চড়া। বেড়েছে সুগন্ধি চাল সহ মসুর ডালের দাম। বিপাকে ক্রেতারা। চট্টগ্রামে স্থানীয় নির্বাচনের তোড়জোড়। কেন্দ্র কক্ষের তালিকা প্রকাশ। জামায়াতের প্রার্থী বাছাই হলেও হয়নি বিএনপির। ফিফা আসিয়ান কাপ সামনে রেখে ক্যাম্পে জাতীয় দলের ফুটবলাররা। আজ থেকে বসুন্ধরা কিংস অ্যারেনায় অনুশীলন। চলে যাচ্ছি পুরো সংবাদে। হিমালয় অঞ্চলে ধ্বংসযজ্ঞের পর নেপাল তিব্বত সীমান্তবর্তী এলাকায় দ্বিতীয় দফা ঢলের শঙ্কা দেখা দিয়েছে। উজানে নদীর গতিপথ আটকে সৃষ্ট হ্রদের বাঁধ 3 দিনের মধ্যে ভেঙে যাওয়ার চূড়ান্ত সতর্কতা জারি করেছে চীন। এমন আশঙ্কার মধ্যেই চলছে উদ্ধার অভিযান। এর মধ্যে আকস্মিক বন্যায় প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 475 জনে। হাসপাতালে বসে নিখোঁজ স্বামীর অপেক্ষায় অঝরে কাঁদছেন স্ত্রী সুবিনা তামাং। তার মতো শত শত স্বজনের হাহাকারের মাঝেই থকথকে কাদায় বিরামহীনভাবে চলছে জীবনের সন্ধান। এই হাহাকারের মাঝেই সন্নিকটে নতুন বিপদ। উজানে নদীর প্রবাহ আটকে ফুলে ফেপে উঠেছে বিশাল হ্রদ। 3 দিনের মধ্যে সেই প্রাকৃতিক বাঁধ ভেঙে ফের ঢল নামতে পারে বলে চূড়ান্ত সতর্কতা দিয়েছে চীন। এর মধ্যে মার্কিন ভূতাত্ত্বিকরা নিশ্চিত করেছেন এই বিপর্যয়ের পেছনে কোনো ভূমিকম্প নেই। মূলত জলবায়ু পরিবর্তনের কারণে পর্বতের চির হিমায়িত বরফ বা পার্মাফ্রস্ট গলেই পাহাড়ের বুক চিরে নেমেছে এই প্রাণঘাতী ধস। সেই ধ্বংসস্তূপের নিচে এখনো নিখোঁজ রয়েছেন অনেক বিদেশি পর্যটক ও স্থানীয় বাসিন্দা। আমরা জানি না ধ্বংসস্তূপের নিচে কি আছে। উদ্ধার ও সরিয়ে নেয়ার পর্বের জন্য অপেক্ষা করতে হবে আমাদের। বহু মানুষ নিখোঁজ রয়েছে এবং তাদের মধ্যে কেউ কেউ ভেতরে চাপা পড়ে আছে। আমি ব্যাখ্যা করতে পারছি না। 12টি জলবিদ্যুৎ কেন্দ্র ধ্বংস হওয়ায় 431 মেগাওয়াট বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে চরম দুর্ভোগে বিস্তীর্ণ জনপদ। সংকট মোকাবেলায় রেড ক্রস $31 মিলিয়ন জরুরি তহবিল চেয়েছে। সহায়তার প্রস্তাব দিয়েছে বিশ্ব ব্যাংক। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। 31তম বৈশ্বিক জলবায়ু সম্মেলনে অংশ নিতে নভেম্বরে তুরস্ক সফর করবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার সৌদি আরবের জেদ্দায় তুরস্কের উপপররাষ্ট্রমন্ত্রী মুসা কুলাকুলিকায়ের সঙ্গে বৈঠকে একথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুবান কবির। তুরস্কের আন্তালিয়ায় 9 থেকে 20 নভেম্বর হতে যাওয়া সম্মেলনে অংশ নেবেন বিশ্বের একাধিক দেশের রাষ্ট্রপ্রধানরাও। এদিন জেদ্দায় হরমুজ প্রণালীর নিরাপত্তা ও বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিতের বিষয়ে কাতারের সঙ্গে সাইডলাইন বৈঠক করেন প্রতিমন্ত্রী। দেশে প্রায় 80,000 আইনজীবী থাকলেও তাদের পেশাগত মান নিয়ে সংশয় রয়েছে, এমন মন্তব্য করেছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। সকালে রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে নতুন আইনজীবীদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি কথা বলেন। আইনমন্ত্রী বলেন, নতুন আইনজীবীদের জন্য পর্যাপ্ত প্রশিক্ষণের ব্যবস্থা নেই। এই ঘাটতি পূরণে বর্তমান সরকার উদ্যোগ নিয়েছে। আইনজীবীদের প্রশিক্ষণের জন্য 50 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে বলেও জানান আইনমন্ত্রী। সুপ্রিম কোর্টে প্রায় 18,000 আইনজীবী, ভালো ড্রাফটিং করা আইনজীবী কত পার্সেন্ট আছে আমি নিজে বলতে পারবো না, আমার নিজেরই খুব খারাপ লাগবে বলতে। বাংলাদেশে প্রায় 80,000 আইনজীবী আছে। 80,000 আইনজীবীর কিন্তু ট্রেনিং এর কোনো ব্যবস্থা নাই। এবছর থেকে আমরা ট্রেনিং এর দিকে ধাবিত হচ্ছি। আমি এবার 50 কোটি টাকা আইন মন্ত্রণালয়ে বরাদ্দ দেওয়ার চিন্তা করছি। জ্বালানি ও অন্যান্য সংকট সমাধানে সময় লাগলেও বর্তমান সরকারকে নিয়মিত দৃশ্যমান উন্নয়ন দেখাতে হবে, এমনটি মন্তব্য করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। সকালে রাজধানীর ফার্মগেটে বিপ্লবী যুব সংহতির প্রতিনিধি সভায় এমন মন্তব্য করেন তিনি। বলেন, প্রধানমন্ত্রী ক্ষমতায় এসে নানা জনকল্যাণমুখী কাজ ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত তৈরিতে উদ্যোগী হলেও আমলাদের একটি অংশ তাকে যথাযথভাবে সহায়তা করছে না। এছাড়া দেশকে জ্বালানি ও খাদ্য খাতে শতভাগ স্বাবলম্বী করাও তাগিদ দেন তিনি। অপরাধের যে সিন্ডিকেটগুলো, সেই সিন্ডিকেটগুলোকে অনতিবিলম্বে ভেঙে দেওয়া দরকার। এবং সরকারকে বলতে চাই, অপরাধী দুর্নীতিরা দুর্বৃত্তরা অধিকাংশ ক্ষেত্রে এরা সবসময় সরকারি দল করে। যখন যারা সরকারে আসে 4 মাসে তখন এরা
এরা তখন জুটে যায়। সরকারকে বলবো, আপনি আগে নিজের ঘর পরিষ্কার করার ব্যবস্থা করবেন। আমি বিএনপিকে বলতে চাই, কেন আপনারা আরো ডিসাইসিভলি সিদ্ধান্ত গ্রহণ করতে পারছেন না? সৌদি আরবের রিয়াদে আগুনে নিহত নওগাঁর আত্রাই উপজেলার 7 জনের জানাজা সম্পন্ন হয়েছে। সকাল 10টার দিকে আত্রাই উপজেলার মোল্লা আজাদ মেমোরিয়াল কলেজ মাঠে জানাজা অনুষ্ঠিত হয়। জুমার পর পারিবারিক কবরস্থানে তাদের দাফন করা হবে। গতকাল রাতে এসব মরদেহ তাদের নিজ নিজ গ্রামে এসে পৌঁছায়। অগ্নিকাণ্ডে নিহত একজন নাটোরের এবং অন্যজনের বাড়ি রাজশাহীতে। এর আগে বৃহস্পতিবার বিকেল 4:05 বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের BG430 ফ্লাইটে করে মরদেহগুলো হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। এর আগে কোনোদিন মারা যায় না, রাত্রিবেলা আত্রাইতে কখনো আসে না। আর এই কারণে পুরো আত্রাইটা মর্মাহত, আমরাও মর্মাহত। সন্তান না থাকলে মায়ের কি জ্বালা একমাত্র মাই বুঝে, এবং তার ছেলে সন্তানেরাই বুঝবে, এছাড়া কেউ বুঝবে না। খুব দুঃখজনক বা কষ্ট। আমার ভাই আমি নিতে যাচ্ছি, আরো ভাই তাদের পরিবার থেকে ভাই বা ভাইস্তা তার বাপে তার ছেলে নিতে যাচ্ছে। রাজধানীর বাজারে সবজির দাম কিছুটা কমলেও মাছ, মাংস এবং ডিমের দাম চড়া। প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে 150 টাকায়। সপ্তাহের ব্যবধানে 50 থেকে 100 টাকা পর্যন্ত বেড়েছে সব ধরনের মাছের দাম। একই সাথে বেড়েছে সুগন্ধি চাল সহ মসুর ডালের দাম। নিত্যপণ্যের দর ঊর্ধ্বগতিতে, বিপাকে রয়েছেন ক্রেতারা। রাজধানীর বাজারে এক সপ্তাহের ব্যবধানে কমেছে সবজির দাম। বেশিরভাগ সবজির দাম কেজিতে কমেছে 20 থেকে 30 টাকা পর্যন্ত। বেগুন ও টমেটো বিক্রি হচ্ছে 80 থেকে 100 টাকায়। কমেছে শসা ও কাঁচামরিচের দামও। কমে কেন আবেদন বেশি, মাল আসতে বেশি, হইতাছে বেশি, চাষ করে বেশি, এই জন্য দামটা কমতেছে আস্তে আস্তে। মালের উৎপাদন ভালো, তাই সবজির দাম কমছে। আগে উৎপাদন কম ছিল, সবজির দাম বেশি ছিল। নিম্ন ও মধ্য আয়ের মানুষের আমিষের অন্যতম প্রধান উৎস ডিম। অথচ বাজারে এখন প্রতি ডজন ডিমের দাম 150 টাকা। কেজিতে 10 টাকা বেড়ে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 190 থেকে 200 টাকায়। সরবরাহ কমের কারণে বেড়েছে মুরগির দাম। অজুহাত বিক্রেতাদের। মাল শর্ট, দাম বাড়ছে। মাল সিন্ডিকেট করে শর্ট বানিয়ে দেয়, মাল নাই, লেবার দাম বাড়াই দিছে। এটা দিয়ে আমরা দুই বেলা খাচ্ছি ঠিকই, প্রোটিনের যে চাহিদা বা ভিটামিনের যে চাহিদাটা ঠিকমতো মিটতেছে না। সপ্তাহের ব্যবধানে 50 থেকে 100 টাকা পর্যন্ত বেড়েছে সব ধরনের মাছের দাম। তবে স্থিতিশীল রয়েছে গরু ও খাসির মাংসের দাম। স্বস্তি নেই পোলার চালের বাজারে। বর্তমানে 1 কেজি পোলার চাল কিনতে ক্রেতাকে গুনতে হচ্ছে 220 থেকে 230 টাকা। একই সাথে বেড়েছে চিনি সহ মসুর ডালের দামও। সামনের রেটগুলো আসতেছে আপনার 230 টাকা আমাদের কিনা হবে, এমআরপি হবে 250 টাকা। তারপরে আপনার খোলা যে পোলার চালগুলো কেজি তো 5-7 টাকা করে দাম বাড়তেছে। ডে বাই ডে প্রতি সপ্তাহে চালের দাম বলেন, ডালের দাম বলেন, যে কোনো পণ্য জিনিস দাম বাড়তেছে। দ্রব্যমূল্যের লাগাম টানতে শুধু আশ্বস্ত নয়, বাজারে প্রশাসনের নজরদারি বাড়ানোর জোর দাবি জানিয়েছেন ভোক্তারা। মামুন ইসলাম, নিউজ 24, ঢাকা। চট্টগ্রামে স্থানীয় সরকার ও সিটি কর্পোরেশন নির্বাচন সামনে রেখে নির্বাচনের খসড়া প্রকাশ করেছে জেলা নির্বাচন কমিশন। একই সঙ্গে কেন্দ্রভিত্তিক ভোটার সংখ্যার খসড়া সারসংক্ষেপও প্রকাশ করেছেন নির্বাচনী কর্মকর্তারা। নয়ন বড়ুয়ার তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। আগামী নভেম্বর মাস থেকে ইউনিয়ন পরিষদ নির্বাচনের মাধ্যমে স্থানীয় সরকার নির্বাচন শুরু করার প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। এরই মধ্যে স্থানীয় সরকার ও সিটি কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রামে নির্বাচনের খসড়া তালিকা প্রকাশ করেছে জেলা নির্বাচন অফিস। সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা জানান, 4 স্তরের নির্বাচনে মোট ভোটার 1,15,00,000-এর বেশি, ভোট কেন্দ্র 4,200-এর বেশি এবং 22,000-এর বেশি ভোট কক্ষ রয়েছে বলেও জানিয়েছেন তিনি। 14টি পৌরসভার জন্য আমরা 219টি ভোট কেন্দ্র আমরা নির্ধারণ করেছি। এর উপর দাবি আপত্তি চলবে। আর সিটি কর্পোরেশনের 41টি ওয়ার্ডের জন্য আমরা 725টি ভোট কেন্দ্র নির্ধারণ করেছি। এগুলির উপর একটি দাবি আপত্তি চলবে এবং শুনানি শেষে একটি চূড়ান্ত ভোট কেন্দ্র আমরা খসড়া হিসেবে মাননীয় কমিশন আমরা প্রেরণ করব। নির্বাচন কমিশন চূড়ান্ত আকারে ভোট কেন্দ্রের গেজেট প্রকাশ করবে। এছাড়া খসড়া তালিকা প্রকাশের পর এবার ভোট কেন্দ্র নিয়ে অভিযোগ তদন্তের কথাও জানান তিনি। স্থানীয় সরকার নির্বাচনের তোড়জোড় শুরু করেছে চট্টগ্রাম মহানগর বিএনপি ও জামাত। সিটি কর্পোরেশন নির্বাচনে জামাতের প্রার্থী বাছাই শেষ হলেও এখনো প্রার্থী চূড়ান্ত হয়নি বিএনপির। ক্লিন ইমেজ, জনসম্পৃক্ততা যার সাথে সবচেয়ে বেশি অতুলনীয়, এই ধরনের ব্যক্তিদেরকে দল বাছাই করে নেবে। সর্বপর্যায়ে আমাদের নেতৃত্ব বাছাই করা হয়েছে
শিডিউল হলেই আমরা ইনশাআল্লাহ স্থানীয় নির্বাচনের জন্য পরিপূর্ণ প্রস্তুতি নিতে পারব। এদিকে ভোটাররাও চান দ্রুত নির্বাচনের মধ্য দিয়ে যোগ্য নগরপিতা বেছে নিতে। আমাদের কাছে এখন বর্তমান চেয়ারম্যান নাই রানিং, আমরা ওই পাবলিক কষ্ট পাইতে আছে প্রশাসক খাওয়াতে। এখন তো মোটামুটি কাজ চলতেছে পরিষদে, যে চেয়ারম্যান আসলে তো আরো দ্রুত কাজ হবে। নির্বাচনটা হয়ে যাক, কারণ আমাদের এখানে জনগণ অনেক কিছু ফেস করতেছে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের 41টি সাধারণ ও 14টি সংরক্ষিত ওয়ার্ডের জন্য প্রকাশিত খসড়া তালিকায় মোট ভোটার 19,58,905 জন। এর মধ্যে পুরুষ ভোটার 9,91,630 এবং নারী ভোটার 9,67,224 জন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বান্দরবানে প্রায় 6 কোটি টাকা ব্যয়ে নির্মিত কেন্দ্রীয় বাস টার্মিনাল পুরোপুরি চালু না হয় প্রধান সড়ক ও টানেল এলাকায় যত্রতত্র বাস পার্কিংয়ে বাড়ছে যানজট। এতে ভোগান্তিতে পড়ছেন স্থানীয় বাসিন্দা ও পর্যটকরা। যানজট নিরসনে দ্রুত টার্মিনালটি পুরোপুরি চালুর দাবি জানিয়েছেন বান্দরবানবাসী। HM সম্রাটের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। একসময় নির্দিষ্ট বাস স্ট্যান্ড না থাকায় বান্দরবান শহরের প্রধান সড়কেই গড়ে ওঠে বাস স্টেশন। বর্তমানে ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার সহ বিভিন্ন রুটের বাসের কাউন্টার রয়েছে এখানে। তবে সড়কে পার্কিং ও যাত্রী ওঠানামার কারণে নিয়মিতই সৃষ্টি হচ্ছে যানজট, ঘটছে দুর্ঘটনাও, ভোগান্তিতে পড়তে হচ্ছে স্থানীয়দের। সমস্যা সমাধানে 2 বছর আগে হাফেজঘোনায় প্রায় 6 কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয় কেন্দ্রীয় বাস টার্মিনাল। শুধু তাই নয়, টার্মিনালে সহজে যাতায়াতের জন্য এর আগেই 11 কোটি টাকা ব্যয়ে তৈরি করা হয় টানেল। তবে সেটাও অব্যবহৃত রয়ে যায়। নতুন টার্মিনালটি পুরোপুরি ব্যবহার না হয় সুফল ভোগ করতে পারছেন না স্থানীয়রা। পরিবহন সংশ্লিষ্টরা বলছেন, নতুন টার্মিনালে যেতে প্রশাসনের স্পষ্ট নির্দেশনা নেই। এছাড়া অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ টার্মিনালের ইজারাদারদের। টার্মিনালে আসলে আর এই ঝামেলা হয় না, ঝুঁকিপূর্ণ হয় না, অনেক ভালো হয় যাতায়াতের মানুষজনের। টার্মিনালের কোনো কর্তৃপক্ষ কোনো পুরসভায় আমাদের যখন নোটিশ দেয় নাই। টার্মিনালে যারা ডাক নিয়েছে তাদের সাথে প্রশাসন কথা বলে যদি আমাদেরকে খালি ট্রাকগুলো রাখার জন্য একটা ব্যবস্থা করে দেন, তাহলে আমরা যত্রতত্র পার্কিং থেকে মুক্তি পাবো। তবে সড়কে শৃঙ্খলা ফেরাতে যত্রতত্র গাড়ি পার্কিং বন্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানায় পৌরসভা ও ট্রাফিক বিভাগ। মালিক পক্ষ, শ্রমিক পক্ষ এবং যে কর্তৃপক্ষ আছে, যথাযথ কর্তৃপক্ষ টুরিস্ট জিপের ওদের সাথেও মিটিং করেছে বাস টার্মিনালে গাড়ি পার্কিং করার বিষয়ে। আমরা বিভিন্ন দপ্তরকে এটা অবহিত করছি যে তাদের সব গাড়ি যাতে সুশৃঙ্খল বজায় রাখার জন্য, যানজট এড়ানোর জন্য নির্ধারিত ফি দিয়ে টার্মিনালের নিরাপদে গাড়িগুলো পার্কিং করে রাখেন। জনদুর্ভোগ কমাতে দ্রুত নতুন টার্মিনালটি পুরোপুরি চালুর দাবি স্থানীয়দের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। গাজীপুরের গুরুত্বপূর্ণ সড়কগুলোর ফুটপাত দখল করে বসেছে অবৈধ দোকানপাট। কোথাও ফুটপাত ছাড়িয়ে সড়কের অংশ জুড়ে সিএনজি, অটোরিকশা ও লেগুনার পার্কিং। এতে ঝুঁকি নিয়ে মহাসড়কে চলতে হচ্ছে পথচারীদের, সাথে বাড়ছে যানজট ও ভোগান্তি। উচ্ছেদ অভিযান চালালেও কিছুদিন পরে ফিরছে দখলদাররা। মোহাম্মদ সজীব হোসেনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ফুটপাত আছে কিন্তু নেই হাঁটার জায়গা। কোথাও দোকানের পসরা, কোথাও সারি সারি যানবাহন। বাধ্য হয়ে ব্যস্ত সড়কেই হাঁটছেন পথচারীরা। চৌরাস্তা, কোনাবাড়ি, নাওজোর, বোটবাজার, কলেজ গেট, চেরাগ আলী ও টঙ্গী স্টেশন রোড, গাজীপুরের গুরুত্বপূর্ণ এসব এলাকায় প্রতিদিনই দেখা যায় একই চিত্র। টঙ্গী পূর্ব থানা ও সরকারি হাসপাতালের আশপাশে তীব্র ভোগান্তি। ফুটপাত দখলে স্কুল কলেজের শিক্ষার্থী, অফিসগামী মানুষ ও রোগীদের পড়তে হচ্ছে চরম ঝুঁকিতে। দখল আর অবৈধ পার্কিংয়ে ব্যাহত হচ্ছে যান চলাচল, বাড়ছে যানজটও। 5 মিনিটের রাস্তা আমাদের যাইতে ঘন্টার পর ঘন্টা সময় লাগে যায়। চলাফেরা করতে বেশি করে সমস্যা হয়, সন্ধ্যার পরে সমস্যা হয়, আমাদের বাচ্চারা অ্যাক্সিডেন্ট করে। সিটি কর্পোরেশনের একাধিক উচ্ছেদ অভিযানে দোকানপাট সরানো হলেও কিছুদিন পরই আবার বসছে অবৈধ স্থাপনা। ফলে স্থায়ীভাবে দখলমুক্ত করা নিয়ে উঠছে প্রশ্ন। রাস্তায় অনেক গাড়ি পার্কিং করে থাকে, ইভেন মানুষজন হাঁটা চলা করার সময় সেই গাড়িগুলোর সাথে তাদের একটা অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থেকে যায়।
ফুটপাত দখলমুক্ত রাখতে নিয়মিত অভিযান ও কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস সিটি কর্পোরেশনের। অবৈধ দখলদার মুক্ত এবং এখানে যারা ভ্যান মার্কেট বসে এবং বিভিন্ন ফুটপাতে যারা বসে দোকানদারি করতে চায় তারা আর কোনোদিনই করতে পারবে না। তাদেরকে আমরা সম্পূর্ণ ভাবে অপসারণ করে এই শহরের মানুষকে যাতায়াতের জন্য এই রাজপথগুলো খোলা থাকবে তার ব্যবস্থা করব। দখল ঠেকাতে উচ্ছেদের পাশাপাশি স্থায়ী নজরদারি চান স্থানীয়রা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। হরমুজ প্রণালী পুনরায় চালুর বিষয়ে যুক্তরাষ্ট্রের কাছে বেশ কিছু সুনির্দিষ্ট শর্ত তুলে ধরার প্রস্তুতি নিচ্ছে ইরান। চলমান সংকট সমাধানে তেহরান সফরে এখন কাতারের প্রধানমন্ত্রী। তবে নিজেদের অবরোধের সিদ্ধান্তে পুরোপুরি অনড় রয়েছে ওয়াশিংটন। এমন পরিস্থিতিতে দুই পক্ষকে সংঘাতের পথ পরিহার করে দ্রুত সংলাপে বসার আহ্বান জানিয়েছে জাতিসংঘ। এক সময়ের ব্যস্ততম জলপথ আজ যেন নিস্তব্ধ, যেখানে শান্তির চাবি খুঁজছে বিশ্ব। মধ্যস্থতাকারীদের অনুরোধে হরমুজ প্রণালী খোলার শর্ত তালিকা তৈরি করছে তেহরান, যার জন্য যুক্তরাষ্ট্রকে নিতে হবে বাস্তবসম্মত পদক্ষেপ। সমাধানের আশায় তেহরান সফর করেছেন কাতারের প্রধানমন্ত্রী। যুক্তরাষ্ট্র ইরান আলোচনা শুরুর লক্ষ্যে প্রণালীটির ভবিষ্যৎ নিয়ে বৈঠক করেছেন তিনি। তবে মার্কিন সূত্র বলছে, ইরান ওমান চুক্তি নিয়ে ওয়াশিংটনের মাথা ব্যথা নেই। হরমুজ প্রণালী মাইনমুক্ত হলেও নৌ অবরোধ বহাল থাকায় যুক্তরাষ্ট্রের অনুমোদন ছাড়া কোনো জাহাজ ইরানি বন্দরে ভিড়তে বা ছাড়তে পারছে না। এমন অনড় অবস্থানে সরাসরি ধাক্কা লেগেছে আন্তর্জাতিক বাণিজ্যে। অস্থিরতার কারণে প্রণালীটি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচলের হার নেমে এসেছে ত্বরান্বিতে। এমন পরিস্থিতিতে বৈশ্বিক জ্বালানি সরবরাহ বাধাগ্রস্ত হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। নতুন উস্কানি এড়িয়ে সংকট সমাধানে সব পক্ষকে সংলাপে বসার তাগিদ দিয়েছে সংস্থাটি। নিবির আমিন, নিউজ 24। উত্তর আমেরিকার লেক অন্টারিওর নাম পরিবর্তন করে লেক আমেরিকা রাখার একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার স্বাক্ষরিত এই আদেশে বলা হয়েছে, নতুন এই নাম অবিলম্বে কার্যকর হবে। মূলত কানাডার সাথে বাণিজ্য আলোচনা ভেস্তে যাওয়ার পর এবং পাল্টাপাল্টি শুল্ক আরোপের জেরেই ট্রাম্প এই পদক্ষেপ নিলেন। তবে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি ট্রাম্পের এই প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করে জানিয়েছেন, 400 বছরের পুরনো এই হ্রদের নাম লেক অন্টারিওই থাকবে। কানাডার সাধারণ মানুষ এবং বিভিন্ন প্রদেশের নেতারাও কার্নির এই অবস্থানকে পূর্ণ সমর্থন জানিয়ে ট্রাম্পের এমন সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছেন। নিজ দেশে যুদ্ধ থেকে বাঁচতে লিবিয়া হয়ে সমুদ্রপথে গ্রিস যাওয়ার সময় অন্তত 37 জন সুদানি অভিবাসী মারা গেছেন। নিহতদের মধ্যে বেশ কয়েকজন নারী এবং শিশু রয়েছে। নিরাপদ জীবনের সন্ধানে তারা সুদান ছেড়েছিলেন। নিহতরা মূলত এল ফাসের সহ বিভিন্ন যুদ্ধ বিধ্বস্ত এলাকার বাসিন্দা। 2023 সালে সুদানে গৃহযুদ্ধ শুরুর পর থেকে লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন, যাদের অনেকেই জীবনের ঝুঁকি নিয়ে এভাবে সাগর পথে পালাচ্ছেন। আসিয়ান কাপ সামনে রেখে ক্যাম্পে যোগ দিয়েছেন জাতীয় দলের ফুটবলাররা। বৃহস্পতিবার প্রথম ধাপে যোগ দেন 18 জন, পরে যোগ দেন আরও 10 খেলোয়াড়। তবে প্রথম দিন অনুশীলন করেননি থমাস ডুলির শিষ্যরা। বসুন্ধরা কিংস অ্যারেনায় আজ থেকেই দল অনুশীলন করবে বলে জানিয়েছেন বাফুফের গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান ইকবাল হোসেন। প্রথমবারের মতো ফিফা আসিয়ান কাপে অংশ নেবে বাংলাদেশ। টুর্নামেন্ট সামনে রেখে টিম হোটেলে আসেন মোরসালিন, আনিসুর রহমান জিকো, রাকিব, তপু বর্মন, জামাল ভুঁইয়া, বিশ্বনাথ ঘোষরা। ক্যাম্পে আসার পর বেশ ফুরফুরে মেজাজে দেখা যায় ফুটবলারদের। প্রথম ধাপে আসেন 18 জন, পরে যোগ দেন অন্য ক্লাবের ফুটবলাররা। তাই মাঠে অনুশীলন সেশন রাখেনি টিম ম্যানেজমেন্ট। আপাতত জিম সেশনে ব্যস্ত সময় পার করেন তপু বর্মন, জামাল ভুঁইয়ারা। সঙ্গে ছিলেন টিম ম্যানেজার আমির খান ও বাফুফের গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান ইকবাল হোসেন। প্লেয়াররা কিন্তু তাদের প্রতিটা ক্লাবের প্রি সিজন শুরু করার জন্য প্রতিটা ক্লাবে প্রতিটা প্লেয়ারকে কল করেছিল। তো আমরা যেহেতু ক্লাবগুলো এখনো শুরু করতে পারেনি দেখে বিদায় ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট কমিটি আমরা একটা সিদ্ধান্ত নিয়েছিলাম কোচের সাথে বলে আমরা আগে থেকে শুরু করার চেষ্টা করি। এবার মাঠের অনুশীলনের পালা। বাফুফের প্রথম পছন্দ বসুন্ধরা কিংস অ্যারেনা। বসুন্ধরা আমরা সবসময় প্র্যাকটিস করি এবং বসুন্ধরা আমাদেরকে সর্বাত্মকভাবে মাঠটা বা
গ্রাউন্ড যেটাই যে সবসময় সহযোগিতা করে। আর প্র্যাকটিসের জন্য আমরা ওই মাঠটা করি কি, যদি বৃষ্টি হয় ওই মাঠে অনেক সময় আমরা দেখি যে অনেক পানি টানি থাকে না, যার কারণে আমাদেরকে চয়েসের মধ্যে ওটাকে রাখতেই হয়। চূড়ান্ত হয়ে গেছে ফিফা আসিয়ান কাপের সূচি। আসর মাঠে গড়াবে 24 সেপ্টেম্বর। 25 সেপ্টেম্বর নিজেদের প্রথম ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে লড়বে বাংলাদেশ। ইশতিয়াক দীপু, নিউজ 24, ঢাকা। অস্ট্রেলিয়া সিরিজ শেষে আজ দেশে ফিরবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। রাত 10:30টায় ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে তাসকিন, মুশফিক ও লিটনদের। অজিতের বিপক্ষে 2 ম্যাচের টেস্ট সিরিজ 1-1 সমতায় শেষ করে বাংলাদেশ। তবে ডারউইনে 9 উইকেটের জয় দিয়ে ইতিহাস গড়ে সিরিজ শুরু করেছিল টাইগাররা, কিন্তু শেষটা ভালো হয়নি তাদের। ম্যাকাইয়ে দ্বিতীয় টেস্ট 2 দিনের মধ্যেই ইনিংসও 51 রানের ব্যবধানে হারের লজ্জায় ডোবে শান্ত বাহিনী। শেষটা ভালো না হলেও সিরিজ সমতায় থাকায় প্রথমবারের মতো টেস্ট র্যাঙ্কিংয়ে 6 নম্বরে উঠে এসেছে বাংলাদেশ। দর্শক, আর এই ছিল নিউজ 24 সংবাদে। আরও সংবাদ ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bd.tv। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।